ইরানের প্রতিশোধ, মার্কিন সম্পদের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আর এর ফলে 5টি দেশের আকাশসীমা বন্ধ। অর্থাৎ ইরানের পরমাণু কেন্দ্রগুলির উপর আমেরিকার হামলার পরই কিন্তু ইরান তার প্রতিশোধ হিসাবে আমেরিকার বেশ কিছু সামরিক ঘাঁটিতে কিন্তু আঘাত এনেছে। আর এর ফলে কিন্তু গোটা পৃথিবীতে আরো একটি বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু শুরু হয়ে গেছে গত রাত থেকেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো যে রিপোর্টটি বর্তমানে উঠে আসছে সেটি হচ্ছে টার্গেটেড ইউএস বেস উইথ ডিভাস্টেটিং পাওয়ারফুল মিসাইল অ্যাটাক ইরান স্টেটমেন্ট। অর্থাৎ ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে কাতার সহ যে সমস্ত জায়গাতে আমেরিকার মিলিটারি বেস ছিল সেইগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত রিপোর্ট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে খুঁটিনাটি যাবতীয় যে সমস্ত রিপোর্টগুলো উঠে আসছে সবকিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। আর এই আঘাতের ফলে 5টি দেশের আকাশসীমা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই বিষয়েও আপনাদের কাছে যে সমস্ত রিপোর্টগুলো উঠে আসছে সেগুলোও জানাবো। আর কিভাবে এই গোটা পরিস্থিতির মধ্যে রাশিয়াও ইনক্লুড হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেই বিষয়েও আপনাদের কাছে জানাবো। অর্থাৎ আর এই সবের ফলে আবার একটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতন কিন্তু পরিস্থিতি গোটা পৃথিবীতে সৃষ্টি হয়েছে। তো যাই হোক, সবাইকার প্রথমে আমরা যে রিপোর্টটি জানবো, 2024 সালের সিআরএস এর রিপোর্ট অনুযায়ী আমেরিকার কমপক্ষে 51টি দেশে প্রায় 128টি মতন সামরিক ঘাঁটি ছিল এবং সেগুলিকে সম্পূর্ণরূপে আমেরিকা কিন্তু নিয়ন্ত্রণ করত এবং সেইগুলির উপর নিজেদের উপস্থিতি বজায় রাখতো এবং নিজেদের অ্যাক্সেসও সেগুলির উপর বজায় রাখতো। আর এটি প্রায় কমপক্ষে 15 বছর ধরে কিন্তু আমেরিকা করে আসছিল। আর এই সমস্ত সামরিক ঘাঁটিগুলোকেই চিহ্নিত করেছে ইরান এবং সেইগুলির উপর আঘাত এনেছে গত রাতে। আর সেই সমস্ত ঘাঁটিগুলি কি কি আমরা যদি দেখি, সেই সমস্ত ঘাঁটিগুলো ইরাকে অবস্থিত, জর্ডান, তারপর গাজা, লেবানন, সৌদি আরবিয়া, ওমান, ইউনাইটেড আরব আমির সহ এই সমস্ত জায়গায় কিন্তু আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ছিল। কিন্তু গত রাতে ইরান যে সমস্ত ঘাঁটিগুলোতে আঘাত এনেছে সেগুলি হচ্ছে কুয়েত, বেহরান এবং কাতার। এই সমস্ত জায়গার যে ঘাঁটিগুলি ছিল এবং যেখানে 15 বছর ধরে আমেরিকা নিজেদের আধিপত্য বজায় রেখেছিল, সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলিকে ইরানের তরফ থেকে কিন্তু টার্গেট করা হয়েছে এবং আঘাত আনা হয়েছে। তার মধ্যে আল মুবারক যে সামরিক বেসটা ছিল সেখানে আঘাত আনা হয়েছে, তারপর আল জাবের, আলী আল সালেম, তারপর ক্যাম্প আরিফান, তারপর এনএসএ বাহারিয়ান সহ কুয়েত, কাতার, তারপর ইউএইতে যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো ছিল এবং যেগুলিকে আমেরিকা 15 বছর ধরে নিজেদের আধিপত্যের মধ্যে রেখেছিল, যেগুলিতে নিজেদের অ্যাক্সেস বজায় রেখেছিল, সেই সমস্ত ঘাঁটিগুলোকে কিন্তু ইরানের তরফ থেকে টার্গেট করা হয়েছে এবং পরমাণু কেন্দ্রের ধ্বংসের প্রতিশোধ হিসেবে কিন্তু গত রাতে ইরান এই আক্রমণটি করেছে আমেরিকার উপর। তো এটি কিন্তু বিরাট বড় একটি খবর, যেখানে সবাইকার প্রথমে আমাদের দেখতে হবে বাহরাইনে যে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর এবং মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর অবস্থিত ছিল এবং যেটি পারস্য উপসাগরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক বেস ছিল, যেটির উপর আঘাত আনা হয়েছে। এবং এই যে বেসটি বাহরাইনে অবস্থিত ছিল সেটি 1948 সাল থেকে মার্কিন নৌবাহিনীর ব্যবহার করে আসছে এবং 1948 সালে এই ঘাঁটিটি কাদের দ্বারা পরিচালিত হতো না, ব্রিটেন রয়্যাল নেভি দ্বারা কিন্তু পরিচালিত হতো। এরপর আরো একটি সামরিক ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে কিন্তু আঘাত আনা হয়েছে, যেটা হচ্ছে কাতার। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু এই কাতারে অবস্থিত, যেটা হচ্ছে আল উদেইদ বিমান ঘাঁটি। এবং এই ঘাঁটিটিতে সেন্ট কমের অগ্রবর্তী অংশ এবং সেই অঞ্চলের এবং সেই সাথে সাথে এই অঞ্চলটিকে আমেরিকা কিন্তু তাদের বিমান বাহিনীর অভিযানের ক্ষেত্রে ব্যবহার করে আসছে বেশ কিছু বছর ধরে এবং সেটিকে টার্গেট করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এবং এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ট্রিগার, অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলা। অর্থাৎ মাত্র কয়েকদিন আগেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে একটি ত্রিপক্ষীয় বিমান হামলা শুরু করে এবং তার ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটি রিপোর্ট অনুসারে যে তথ্যগুলো উঠে এসেছিল সেটা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি এবং 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের গোপন চলাচলের অভিযোগের প্রতিক্রিয়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতাকে পঙ্গু করে দেওয়ার জন্যই কিন্তু আমেরিকার তরফ থেকে এই বিমান হামলা ইরানের উপর চালানো হয়েছিল। আর এর ফলে অর্থাৎ আমেরিকার এই পদক্ষেপের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কিন্তু আরো বেড়ে যায়।
অর্থাৎ এর প্রত্যুত্তরে ইরান কিন্তু প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় এবং সেই প্রতিশোধ হিসাবেই কিন্তু গত রাতে আমেরিকা যে সমস্ত বেসগুলো ছিল কাতার সহ ইউএই সহ ইরানের উপর কিন্তু আঘাত হানে। আর যখনই ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আমেরিকা হামলা করেছিল আর তখনই কিন্তু ইরানের তরফ থেকে সতর্কবার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি এবং আইআরজিসি সহ ইরানের নেতৃত্ব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছিল যে পারমাণবিক স্থাপনাগুলিতে যে হামলা আমেরিকা করেছিল তার প্রতিশোধ তারা কিন্তু খুব শীঘ্রই নেবে। অর্থাৎ আমেরিকাকে কিন্তু সরাসরি ইরান হুমকি দিয়েছিল যে তারা প্রতিশোধ নেবেই। অর্থাৎ ইরানের তরফ থেকে বলা হয়েছিল যে আমেরিকা এই যুদ্ধ শুরু করতে পারে কিন্তু ইরানই এই যুদ্ধের শেষ করবে। তো এবার আমরা যদি ম্যাপের সাহায্যে দেখি ইরান কাতারের কোন কোন জায়গাগুলিতে হামলা এনেছিল, যার মধ্যে সব থেকে মেন যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে দোহা। এই দোহার মধ্যে রয়েছে আল উদেইদ এয়ারবেস, এটি কিন্তু আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারবেস যেটি কাতারে অবস্থিত ছিল। আর এই দোহার উপরেই কিন্তু গত রাতে ইরান হামলা করেছে, অর্থাৎ আল উদেইদ বিমান ঘাঁটিকে কিন্তু লক্ষ্য করা হয়েছে, যেখানে দোহার কাছে আল উদেইতে প্রায় 10,000 মার্কিন সেনা কিন্তু মজুদ ছিল, যেখানে দূরপাল্লার বোমারু বিমান, তারপর ড্রোন এবং সেন্টকম কমান্ড কিন্তু অবস্থিত রয়েছে এবং এখানে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু উৎক্ষেপণ করেছে এবং যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে তার মধ্যে রয়েছে ফাতেহি 110 এবং জোলফাঘর, যা স্বল্প থেকে মাঝারি পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবং যখন ইরানের তরফ থেকে এই ক্ষেপণাস্ত্রগুলিকে উৎক্ষেপণ করা হয়েছিল তখন কাতারের মধ্যে অবস্থিত মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম যেটা হচ্ছে প্যাট্রিয়ট PAC-3 এবং THAAD এরা কি করেছিল না সেই ক্ষেপণাস্ত্রগুলিকে টার্গেট করেছিল এবং সেগুলিকে ধ্বংস করেছিল। অর্থাৎ সমস্ত ধ্বংস না হলেও তার মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ ইরান কিন্তু সম্পূর্ণরূপে এই এয়ারবেসকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কিন্তু এই হামলার ফলে ইরান কি মেসেজ দিতে চাইছে আমেরিকাকে, সেটি হচ্ছে ইরান দাবি করেছে যে এই হামলা হলো প্রতীকী এবং ক্যালিব্রেটেড। অর্থাৎ আমেরিকা যেভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে ধ্বংস করে দিয়েছিল এবং পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার উত্তর হিসেবে কিন্তু এই ঘটনাটি ইরান ঘটিয়েছে এবং এই হামলার আগে ইরান কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাক চ্যানেলের মাধ্যমে কিন্তু অবহিত করেছিল এবং যেটি ইঙ্গিত দিয়েছিল যে তারা ব্যাপক হতাহতের চেয়ে নয় বরং এটি রাজনৈতিক বার্তা কিন্তু আমেরিকাকে দিতে চেয়েছিল ইরান। আর সেটিই কিন্তু গত রাতে ইরান আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত হানার ফলে কিন্তু দিয়ে দিয়েছে এবং এই হামলার মেন লক্ষ্যই ছিল যে পূর্ণ যুদ্ধে না গিয়ে প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা, অর্থাৎ ইরানও যে আমেরিকার উপর আঘাত হানতে পারে সেই মেসেজটিকে দেওয়ার জন্য কিন্তু গত রাতে মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ইরান কিন্তু প্রতিশোধটা নিয়েছে। এছাড়াও যে রিপোর্টগুলো এনডিটিভি ওয়ার্ল্ডে উঠে এসেছে যেটা হচ্ছে নো ক্যাজুয়ালিটি ইন ইরান স্ট্রাইক অন ইউএস বেস রিজার্ভ রাইট টু রেসপন্ড কাতার, অর্থাৎ আমেরিকার তরফ থেকে দাবি করা হয়েছে যে ইরানের এই আক্রমণের ফলে আমেরিকার সামরিক ঘাঁটিতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ইউজড সেম নাম্বার অফ বোমস অ্যাজ আস এ হিট অ্যাট ডি এসকালেশন, এটা কিন্তু ইরানের তরফ থেকে জানানো হয়েছে। তো যাই হোক, এই ঘটনার ফলে আমেরিকার তরফ থেকে যে প্রতিক্রিয়া এসেছে সেটা হচ্ছে কোনো মার্কিন সেনা কিন্তু এর ফলে আহত হয়নি, অর্থাৎ কোনো রকম মার্কিন হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি এবং সেন্টকম হামলার আগে কৌশলগত বিমান উচ্চতর প্রস্তুতি এবং আগাম স্থানান্তর নিশ্চিত করেছে। অর্থাৎ যেহেতু আমেরিকা আগে থেকেই বুঝতে পেরেছিল যে ইরানের তরফ থেকে এই ঘাঁটিগুলিতে আঘাত হানা হবে, সেই জন্য তারা আগে থেকেই সমস্ত জিনিসপত্র অর্থাৎ সামরিক যে সমস্ত জিনিসপত্রগুলি সেখানে মজুদ ছিল সেগুলিকে আগেই স্থানান্তর করেছে। এর ফলে কোনো রকম হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। আর এই ঘটনার ফলে কিন্তু রাষ্ট্রপতি ট্রাম্প জরুরি জাতীয় নিরাপত্তা সভার আহ্বান কিন্তু করেছেন। আর এটি কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে উঠেছে যেটি হলো ইউএস ইরান টেনশন স্পাইক, ওয়াশিংটন issues worldwide caution, Tehran response to America strikes will be proportionate। তো এই বার্তা কিন্তু আমেরিকার তরফ থেকে উঠে এসেছে। আর ইরানের প্রতিশোধের দ্বিতীয় ধাপ হলো ইরাক, অর্থাৎ ইরাকের মধ্যে যে আমেরিকার বিমান ঘাঁটিটি ছিল সেটি হচ্ছে আন আল আসাদ বিমান ঘাঁটি। আর এটি হলো ইরাকের মধ্যে অবস্থিত বৃহত্তম মার্কিন ঘাঁটিগুলির মধ্যে একটি, যা 2020 সালের সোলেমানি হত্যার পরে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। আর ইরানের আক্রমণের ফলে এই বিমান ঘাঁটিটিতে বর্তমান সময়ে কি উঠে আসছে নাম যেটি জানা যাচ্ছে সেটা হচ্ছে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, অর্থাৎ এখানেও কিন্তু অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল এবং এই সক্রিয়তার ফলে কোনো রকম কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ ইরান যে হামলাটি এই বিমান ঘাঁটির উপর করেছিল সেই আঘাতের ফলে কিন্তু আমেরিকার কোনো ক্ষেপণাস্ত্রের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। কি কারণে না, যেহেতু আমেরিকার বিশ্বাসযোগ্য গোয়েন্দারা আগে থেকেই যে তথ্য দিয়েছিল যে এই বিমান ঘাঁটিতে ইরান আঘাত হানতে পারে, সেই জন্যই কিন্তু
কিন্তু আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা কিন্তু আমেরিকা নিয়ে রেখেছিল। কিন্তু আরো একটি রিপোর্ট অনুসারে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কাটায়েব, হিজবুল্লাহ বা হারকাত আর নুজাবারের মতো ইরান সমর্থিত মিলিশিয়ারা কিন্তু আবার একত্রিত হয়ে এই যে বিমান ঘাঁটি আছে এখানে কিন্তু আঘাত আনতে পারে। কিন্তু ইরানের তরফ থেকে এই গোটা ঘটনাটাকে কিন্তু অস্বীকার করা হয়েছে, অর্থাৎ ইরানের তরফ থেকে জানানো হয়েছে ইরাকের উপর তারা কোনো রকম হামলা করেনি, অর্থাৎ এর দায় কিন্তু তারা স্বীকার করেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাকি গোয়েন্দা সংস্থারা বিশ্বাস করে যে ইরান সরাসরি উত্তেজনা এড়াতে প্রক্সি মিলিশিয়াদের হুমকি আউটসোর্স করেছে, অর্থাৎ ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলি ইরাকের মধ্যে অবস্থিত তাদেরকে একত্রিত করে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাকি গোয়েন্দারা বিশ্বাস করতে শুরু করেছে। তো এই হচ্ছে পুরো ঘটনাটা। তো যাই হোক, ইরানের এই প্রতিশোধের ফলে কিন্তু কুয়েত সহ বেহরান, কাতার, ইউএই, গলফ প্রদেশগুলোতে কিন্তু সম্পূর্ণরূপে তাদের এয়ার স্পেস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি গত রাতের এই স্যাটেলাইট ইমেজটি দেখেন, যেখানে আপনারা দেখতে পাবেন সিরিয়া, ইরাক, ইরান এই সমস্ত যে জায়গাগুলি আছে, আফগানিস্তানের কিছু অংশ, এই জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু কোনো রকম ভাবে কোনো বিমান কিন্তু চলাচল করেনি। অর্থাৎ সম্পূর্ণরূপে এই জায়গাটির উপর দিয়ে কিন্তু বিমান চলাচল বন্ধ রয়েছে বর্তমানে। আর এটি কিন্তু দ্য ইকোনমিক্স টাইমসে উঠে এসেছে। অর্থাৎ এয়ার ইন্ডিয়া সাসপেন্ডস অল ফ্লাইটস অপারেটিং ওভার মিডল ইস্ট আফটার ইরান স্ট্রাইকস অন কাতার। অর্থাৎ কাতারের উপর ইরানের এই আক্রমণের ফলে কিন্তু এয়ার ইন্ডিয়া বর্তমানে মিডল ইস্টের উপর সমস্ত বিমান চলাচল কিন্তু বন্ধ রেখেছে। এছাড়াও ইন্ডিয়ান এমবাসি ইন কাতার ইস্যুস অ্যাডভাইসারি, অর্থাৎ কাতারে অবস্থিত ইন্ডিয়ান এমবাসির তরফ থেকে কিন্তু অ্যাডভাইসারি জারি করে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে কশন আফটার ইরান টার্গেটস ইউএস মিলিটারি বেস ইন দোহা। অর্থাৎ দোহার ইউএস মিলিটারি বেসে কি কারণে এই অ্যাডভাইসারি জারি করা হয়েছে আক্রমণের ফলে, যেটি হচ্ছে আকার এবং জনসংখ্যা, অর্থাৎ দোহাতে প্রায় 7 লক্ষ থেকে 8,30,000 জন ভারতীয় বসবাস করে, যা কাতারের 3.1 মিলিয়ন জনসংখ্যার প্রায় 25% কিন্তু কাতারে দোহাতে বসবাস করে। এবং এরাই হলো বৃহত্তম প্রবাসী সম্প্রদায়, যেখানে উল্লেখযোগ্যভাবে নেপালি, বাংলাদেশি, ফিলিপিনো, মিশরীয়রা রয়েছেন। এবং এই বিপুল সংখ্যক জনসংখ্যার মধ্যে মূলত পুরুষ, যা উপসাগরীয় দেশগুলির বৈশিষ্ট্য এবং কাফালা স্পন্সরশিপ সিস্টেম দ্বারা কিন্তু গঠিত। এরপর আসবো পেশাগত বিস্তার এবং প্রতিষ্ঠান। এর মধ্যে ভারতীয়রা বেশিরভাগভাবেই সক্রিয় রয়েছে প্রকৌশল, স্বাস্থ্যসেবা, শিক্ষা, তারপর আইটি, ব্যাংকিং, মিডিয়া এবং আরো অনেক সেক্টরে কিন্তু ভারতীয়রা এখানে কাজ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভারতীয়রা সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। এবং কাতারের প্রায় 20,000-এরও বেশি ভারতীয় মালিকাধীন ব্যবসায়ী কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান কাজ করে, যার মধ্যে রয়েছে এলএনটি, উইপ্রো, টিসিএস, টেক মাহিন্দ্রা, তারপর লালু গ্রুপ এবং মালাবারের মতন বড় বড় সংস্থাগুলি। আর এরা প্রায় 350 মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করে কিন্তু কাতারের সাথে। তো এই সমস্ত দিকগুলো কিন্তু যুক্ত হয়ে রয়েছে। আর ইরানের কাতারে আক্রমণের ফলে কিন্তু এদের উপরও কিন্তু একটা বিরাট বড় উদ্বেগের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর আসবো ইরানের কৌশল, অর্থাৎ এই আঘাতের পরে ইরানের কৌশল কি কি হতে পারে, যেটা হচ্ছে যেখানে কোনো রকম মার্কিন প্রাণহানি এড়িয়ে প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু করা হয়েছে ইরানের তরফ থেকে। এবং এই কৌশলই কিন্তু ইরানের তরফ থেকে নেওয়া হয়েছে, যেখানে পূর্ণাঙ্গ যুদ্ধে উস্কানি না দিয়ে অভ্যন্তরীণ শক্তি প্রদর্শন করে এবং প্রতিরক্ষা ক্ষমতাকে বজায় রাখার জন্যই কিন্তু এই আঘাত হেনেছে আমেরিকার উপর ইরান, এবং সেই কৌশলই কিন্তু নেওয়া হয়েছে। এছাড়াও কাতার এবং সম্ভবত ওমানের সাথে ইরান তাদের ব্যাক চ্যানেলগুলির যোগাযোগ ক্রমাগত বজায় রেখে চলেছে। এবং এরপর আসবে রিজিওনাল রিলাইনমেন্টস, যেখানে কি বলা হচ্ছে না কাতার তার মাটিতে ইরানের প্রতিশোধ নেওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু প্রাণহানি রোধে উভয় পক্ষের সাথেই তা সমন্বয় করেছে। এবং ইরাক সরকার যে কোনো হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন বাহিনীর উপর কিন্তু চাপ অব্যাহত রেখেছে। তো যাই হোক, এই ঘটনার ফলে মার্কিন কৌশলগত অবস্থান কি কি হতে পারে, যার মধ্যে ট্রাম্প প্রশাসন কিন্তু বিকল্প কিছু পথ অবলম্বন করতে পারে, অর্থাৎ তুরস্ক বা ওমানের মাধ্যমে কূটনৈতিক ব্যাকডোরের মাধ্যমে যোগাযোগ স্থাপনা বৃদ্ধি করে ইরানের সাথে ইসরায়েলের মধ্যে আলোচনার মাধ্যমে যাতে যুদ্ধ সমাপ্ত হয় সেদিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেতে পারেন। এছাড়াও আর এই সমস্ত ঘটনার ফলে কি পূর্ণরূপে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যেটি হচ্ছে বর্তমান অবস্থায় যেটা হচ্ছে নিয়ন্ত্রিত বৃদ্ধি। অর্থাৎ এদিকে ইসরায়েল, এদিকে ইরান, কোনো পক্ষকেই বর্তমানে কিন্তু থামানো যাচ্ছে না। দুটো পক্ষই কিন্তু একে অপরের উপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং সেই প্রত্যুত্তরে আমেরিকাও কিন্তু ইরানের উপর আঘাত হেনেছে। অর্থাৎ ইরান একটি প্রতীকী প্রতিশোধের মডেল হিসেবে কিন্তু এটি ব্যবহার করেছে, কিন্তু আমেরিকার উপর ইরানের এই আঘাতের ফলে উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শন যেটি করছিল, অর্থাৎ যে উত্তেজনা ক্রিয়েট হয়েছিল সেটিকে কমানোর ইচ্ছার লক্ষণ কিন্তু দেখাচ্ছে। এবং যেহেতু ইরান এটি
একটি প্রতীকী প্রতিশোধের মডেল হিসেবে ব্যবহার করেছিল, যেটি আমেরিকাও কিন্তু 2020 সালের সোলেমানি হত্যার পরবর্তী পরিস্থিতির অনুরূপ স্বরূপ যে প্রতীকী প্রতিশোধ নিয়েছিল, সেই রকমই একটি প্রতীকী প্রতিশোধ কিন্তু ইরান আমেরিকার উপর নিয়েছে। কিন্তু এই আঘাতের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো সামরিকভাবে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি। আর এই পুরো ঘটনার ফলে গোটা পৃথিবীর মেন তিনখানা রাষ্ট্র, যার মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, চীন, তাদের উপর কি প্রভাব পড়তে পারে সেটি হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যেহেতু ইরাক তাদের পুরো তেলটি সরবরাহ করে এবং সেই হরমুজ প্রণালী দিয়ে যদি তেল সরবরাহের ঝুঁকির কথা উল্লেখ করে ভারত সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং অন্যদিকে রাশিয়া এবং চীন কূটনৈতিক আলোচনার পক্ষে কিন্তু তাদের মতবাদ তুলে ধরেছেন। এছাড়াও উপসাগরীয় যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে তেহরান, ওয়াশিংটন উভয়কে কিন্তু বৃহত্তর যুদ্ধ এড়াতে কিন্তু ক্রমাগত চাপ দিতে থাকছে। তো এই হচ্ছে ভারত সহ রাশিয়া এবং চীনের পদক্ষেপ। কিন্তু এই সমস্ত ঘটনা ঘটার পরেও রাশিয়া কিন্তু একতরফাভাবে ইরানকে কিন্তু সাপোর্ট করে চলেছে, যেটি কিন্তু আরো একটি রিপোর্টে উঠে এসেছে, যেটি হচ্ছে পুতিন টেলস ইরানিয়ান ফরেন মিনিস্টার, অর্থাৎ পুতিনের তরফ থেকে ইরানের ফরেন মিনিস্টারকে বলা হয়েছে যে দেয়ার ওয়াজ নো জাস্টিফিকেশন ফর ইউএস অ্যাটাক, অর্থাৎ ইরানের উপর যে আমেরিকা আঘাতটি করেছিল তার কোনো জাস্টিফিকেশন নেই, সেটি কিন্তু পুতিন ইরানের ফরেন মিনিস্টারকে কিন্তু বলেছেন। তো এর ফলে কিন্তু বর্তমানে একটি ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হয়েছে গোটা পৃথিবীতে। তো আগামী দিন অর্থাৎ যত সময় যাবে তত বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। কিন্তু গোটা পৃথিবী বর্তমানে দুটি ভাগে ভাগ হয়ে গেলেও ভারত তার নিজের সুবিধার জন্য কিন্তু কোনো দেশকেই সাপোর্ট করছে না, তারা এখনো শান্তির পক্ষে কিন্তু কথা বলছে, যেটি জিওপলিটিক্সের দিক থেকে ভারতের একটি কূটনৈতিক মেসেজ গোটা পৃথিবীর কাছে। তো এই বিষয়ে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতবাদ থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটিও আপনারা কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।